ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপি নিয়ে শুরুতেই অনেকের অনেক প্রত্যাশা থাকলেও নানা বিতর্কে কিছুটা চুপসে গেছে প্রত্যাশার সেই বেলুন। দলটির কোনো নেতা জড়িয়েছেন নানা বিতর্কেও। এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতায় এনসিপি কিংস পার্টি হচ্ছে কিনা তা নিয়েও শুরু থেকেই আছে প্রশ্ন। ২৮ ফেব্রুয়ারি শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে বিশাল সমাবেশে রাজনৈতিক দল হিসেবে এনসিপির আত্মপ্রকাশ হয়। পরিবর্তিত পটভূমিতে অস্থির রাজনৈতিক বাস্তবতায় নানা চড়াই উতরাই ও ঘটনা অঘটনের সময় পার করে দলটি। সবশেষ গত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন না করে ব্যক্তিগত সফরে কক্সবাজারে যান এনসিপির ৫ নেতা। তাদের এই সফর ঘিরে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে পরিবেশিত হয় মুখরোচক সংবাদ, তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই এনসিপিতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের গুঞ্জন ওঠে। তবে দলটির সদস্য সচিব এমন গুঞ্জনের কথা উড়িয়ে দিয়েছেন। নাগরিক পার্টিতে যে কোন্দলের কথা অনেকে বলছেন সেটা একেবারেই বিভ্রান্তি। আমরা একতাবদ্ধভাবেই আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং আমরা আশা করছি এই ইস্যুতে গণমাধ্যম দায়িত্বশীল আচরণ করেনি বলেও মনে করেন এই এনসিপির নেতা। এছাড়া একজন নারী নেত্রীকে জড়িয়ে কুৎসা রটানোর তীব্র সমালোচনা করেন তিনি। এখানে মিডিয়ার একটা দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম। একজন নারীকে জড়িয়ে যে ধরনের কথা ছড়ানো হয়েছে সে বিষয়গুলো যে একেবারেই অনৈতিক এবং সেটা যে কোনোভাবেই একটা সভ্য সমাজের বার্তা আমাদেরকে দেয় না। এনসিপির সদস্য সচিব জানান, দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাদের কাছে সফরের কারণ জানতে চাওয়া হয়েছে। শিগগিরই জানানো হবে দলীয় সিদ্ধান্ত। দলের তরফ থেকে তাদের কাছে জানতে চেয়েছি যে তারা কেন গিয়েছেন এবং সে বিষয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে, তারা উত্তর দিয়েছেন। আমরা আমাদের দলের তরফ থেকে আমাদের যে অফিসিয়াল সিদ্ধান্ত সেটা আমরা জানিয়ে দেব। আক্তার হোসেনের দাবি, এনসিপির জনপ্রিয়তাকে অনেকে সরকারি সুবিধা মনে করছেন। তাদের দলের জন্য কোনো নিপীড়নের ঘটনা ঘটছে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা প্রয়োজন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। গলির এই ছোট্ট ঘরই যেন ৩ বছরের রোজামনির পৃথিবী। পুষ্টিহীনতা, নোংরা পানি আর ঘনবসতির মধ্যে বেড়ে উঠছে নানা ঝুঁকি নিয়েই। সে হাসে, খেলে, কিন্তু কাছ থেকে তাকালে বোঝা যায় এই হাসিতেই আছে ক্লান্তি। তার বাবা নেই, মায়ের বয়স মাত্র ২৩ হলেও ভুগছেন নানা রোগে। আমার হার্টের সমস্যা আছে, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। আজকে ৪-৫ বছর থেকে আমি শ্বাসকষ্টে হার্টের সমস্যা ভুগতেছি। একই গলির আরেক প্রান্তে বাস কিশোর সামাদের। স্কুল, খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর স্বপ্ন থাকলেও এখন সবই নাগালের বাইরে। সুচিকিৎসার অভাবে হুইল চেয়ারই সঙ্গী। ভিক্ষা করে চলে যার জীবন। ৮-৯ বছর হবে হুইল চেয়ারে চলাফেরা করতেছি। টাইফয়েড জ্বর থেকে প্যারালাইসিস হতে আর তারপর ভিক্ষা করা শুরু করেছি। বস্তির শেষ ভাগে দেখা যায় আব্দুল হামিদকে। বয়স ৪০ ছুঁই। ছোট্ট একটি দোকানের মালিক। ৩ বেলা আহার জুটলেও রোগী শোকে অসহায়। ভুল চিকিৎসায় হারিয়েছেন এক চোখ। ভুগছেন বধিরতা, হৃদরোগ ও উচ্চ রক্তচাপে। চোখের সমস্যার লগে মনে করেন এই হাড়ের সমস্যা আছে। বুকে ব্যথা অনেক সময় দেখা গেল আমি খাওয়া দাওয়া অনেক সময় করতে পারি না, মনে করেন এই ব্যথার জন্য ১০ টাকা দামের ওষুধ খাইলে একটু ওষুধ ওইটা কমে। রোজা, সামাদ কিংবা হামিদ, প্রত্যেকের গল্প আলাদা হলেও বাস্তবতা একই। আলো ঝলমলে মেট্রো নগরীর প্রাণকেন্দ্রেই দারিদ্র্যের অন্ধকারে আবর্তিত তাদের জীবন। গবেষণা বলছে, জীবনের প্রান্তিক অবস্থানে থাকা এই মানুষদের গড় আয়ু সাধারণের চেয়ে প্রায় ১ যুগ কম। জাতীয় গড় আয়ু যেখানে ৭২ বছর ৮ মাস, সেখানে ঢাকার বস্তির মানুষের গড় আয়ু ৫৮ থেকে ৬০ বছর। এছাড়া জাতীয়ভাবে শিশুদের টিকা নেয়ার হার ৮২ হলেও ঢাকার বস্তিতে এই হার ৬৮%। সাধারণ নবজাতকের ওজন গড়ে ২১% কম হলেও বস্তির শিশুদের কম ৪৩%। জাতীয় ও বস্তির শিশু মৃত্যুর হারেও রয়েছে ব্যাপক তারতম্য। প্রতিবন্ধীর ক্ষেত্রে অন অ্যাভারেজ ন্যাশনাল যে রেটটা আছে বস্তিবাসীদের ক্ষেত্রে এই রেটটা একটু বেশি। ঢাকা এবং জেলা শহর পর্যায়ের বস্তিগুলোকে আমরা নিয়ে আসছি, সেখানে আসলে ইন জেনারেল মানে লাইফ এক্সপেক্টেন্সিকে অ্যাফেক্ট করতে পারে। হেলথ কন্ডিশনগুলো আসলে মোটামুটি বলা চলে যে একটু খারাপ ছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নোংরা পরিবেশে বসবাস ও স্বাস্থ্যের নানা ঝুঁকি নিয়ে জীবনযাপন করায় এর প্রভাব পড়ে আয়ুসীমায়। প্রথম কারণটাই হলো লিভিং কন্ডিশন, তাতে হাউজিং কন্ডিশন, স্যানিটেশন ইত্যাদি। ওষুধ ঠিক মতো পেল না, ও চিকিৎসককে দেখাতে পারলো না,
এবং সেখান থেকে হয়তো বা অকাল মৃত্যু হয়ে যেতে পারে। ঢাকার বস্তি জীবনে নেই কোনো রংচঙা স্বপ্ন, আছে প্রতিদিনের হাড় ভাঙা সংগ্রাম। বেঁচে থাকার মৌলিক উপাদান জোগাতেই ধরাশায়ী হয়ে যান নানা রোগে, তাদের আয়ু তাই নিম্নগামী। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কোল ঘেঁষা মনু নদী প্রায় প্রতি বছর বর্ষায় হয়ে ওঠে ভয়ঙ্কর, দেখা দেয় বন্যা। বছর বছর ভারতের উজানের পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে নদীর পানি কয়েকগুণ বেড়ে তলিয়ে যায় শহর, গ্রাম, ফসলি জমি। বাঁধ ভেঙেও বন্যার পানি ঢুকে পড়ে লোকালয়ে। বেশি ক্ষতিগ্রস্ত হয় সদর, রাজনগর, কুলাউড়া উপজেলা। প্রতি বছরই বর্ষার সিজন আইলে এই এলাকার বন্যা হয়, বন্যা কবলিত হয়। প্রতিটা বছরেই আমরা পানি আমরা ভুক্তভোগী করে বাচ্চা চলে আমরা যাওয়ারও জায়গা নাই। ব্লকর খাত হওয়ার কথা 4 বছর রাখতো না, এখন অন্ত কোনো ব্লকর খাত হয়েছে না। 2021 সালে 3 উপজেলায় নদী ভাঙন রোধে 996 কোটি টাকার প্রকল্প নেয় পানি সম্পদ মন্ত্রণালয়। এর আওতায় 30 কিলোমিটার তীর রক্ষা, 2.5 কিলোমিটার ফ্লাড ওয়াল নির্মাণ ও 229 একর ভূমি অধিগ্রহণ সহ বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তবে 2 দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করলেও শেষ হয়নি কাজ। যে বরাদ্দ হয়েছে এই বরাদ্দ মোতাবেক যদি কাজটা যথাযথভাবে যথা সময়ে হয়ে যায় তাহলে এই সমস্যাটা হতো না। যারা মনে করেন যে কোটি টাকা সম্পত্তি যাদের ছিল আজকে তারা একদম জিরো হয়ে গেছে। প্রত্যেকেরই এই এলাকার এমন কোনো বাড়িঘর নাই যারা বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই। ভূমি অধিগ্রহণের কারণে কাজের ধীরগতির কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আর বর্তমানে আমাদের প্রকল্পের যে ভূমি অধিগ্রহণ সেটা আমরা অলরেডি রাজনগরে আমাদের যে মানুষের যে ক্ষতিপূরণ অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, আর সদরের এগুলো প্রাক্কলন চলমান। আর কুলাউড়ার যে ভূমি অধিগ্রহণ সেটা অলরেডি আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে আমরা গত সপ্তাহে অনুমোদন পাইছি। আশা করা যায় এটা আমরা দ্রুতই শেষ করতে পারবো। প্রকল্প বাস্তবায়িত না হলে চলতি মৌসুমেও ভোগান্তি থেকে রেহাই মিলবে না এমন শঙ্কা নদী তীরের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 8 মাস ধরে এককভাবে বাজার দখলে রেখেছে দেশি পেঁয়াজ। সেই মজুদ এখন শেষ পর্যায়ে। এই সুযোগে গত 1 সপ্তাহ ধরে চলছে অস্থিরতা। শুরুতে যেখানে স্থানীয় পেঁয়াজের কেজি ছিল 45 থেকে 50 টাকা, সেখানে এখন মানভেদে দাম 70 থেকে 75 টাকা, আর খুচরায় তা মিলছে 80 থেকে 85-তে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ঘুরেও দেখা গেছে এমন চিত্র। সরবরাহ সংকটে 20 থেকে 25 ট্রাকের পরিবর্তে 15 দিন ধরে গড়ে ঢুকছে 10 থেকে 12 ট্রাক পেঁয়াজ। এর প্রভাব পড়েছে বাজারে। এখন মাল আসতেছে কম, এখানে নাকি শর্ট হয়ে গেছে। বিগত সপ্তাহখানেক ধরে বাজারটা অতিরিক্ত বেড়ে গেছে। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত রাখা হচ্ছে কৃষক ও প্রান্তিক ব্যাপারী পর্যায়ে। কৃষকরা কৃত্রিম বাড়াইছে, যেটা আমরা মনে করি আর কি। তাদের হাতে প্রচুর পেঁয়াজ মজুদ আছে, মাল কম আসে, খেতা বেশি হয়ে যায়। আপনি একজনে 10 মণ মাল আনলেন, নেওয়ার জন্য 5 জন রেডি হয়ে গেছে, তাহলে টাইট থাকবে। আর বাজারে অস্থিরতার পেছনে মধ্যস্বত্ব ভোগীদের কারসাজি দেখছে ভোক্তা অধিকার সংগঠন। ব্যাপারী এত টন পাঠিয়েছেন, ব্যাপারী এত মন পাঠিয়েছেন, এত টাকা করে বিক্রি করতে হচ্ছে, সবগুলি হলো বারবারই। এখানে রিটেন কিছু নাই। এই সুযোগটা বারবার নিয়ে যাচ্ছেন এবং এই ধরনের অবৈধ ব্যবসা বারবার চলে আসতেছে। অনেক সময় তারা আমাদের কাছে স্বীকার করছে যে এই ট্রাকে পেঁয়াজ পাঠানো হয়েছে, সেই ট্রাকে করেই তারা টাকাটা পাঠিয়ে দিচ্ছে। স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে সম্প্রতি পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বাজার স্বাভাবিক হতে পারে এমন আশা আমদানিকারকদের। ইন্ডিয়ান পেঁয়াজ আসবে শোনা যাচ্ছে, এলসি দিবে পরে যাবে। ইন্ডিয়ান পেঁয়াজ আসলে 50-60 টাকার ভিতর পেঁয়াজ এসে যাবে। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 32 থেকে 35 লাখ টন। এর প্রায় 25 থেকে 30% পেঁয়াজ আমদানি করতে হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গত 12 জুন 2024-25 অর্থ বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত থেকে 1,43 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় শিক্ষকদের। অভিযোগ উঠেছে উপাচার্যের অতি ঘনিষ্ঠরাই পেয়েছেন এসব বরাদ্দ। বরাদ্দ পাওয়া 33 শিক্ষকের মধ্যে রয়েছেন 9 জন প্রশাসক। এছাড়া উপাচার্যের নিজ বিভাগ পদার্থবিজ্ঞানের সর্বোচ্চ 6 জন শিক্ষক পেয়েছেন বরাদ্দ।
ছাত্রনেতারা বলছেন গবেষণায় পূর্ণ সময়ের প্রয়োজন। এ ধরনের উচ্চ পদে থেকে যারা বরাদ্দ পেয়েছেন তাদের পকেট ভারী হলেও ফল আসবে না গবেষণায়। এটাকে বলা যায় ভাগ বাটোয়ারা। প্রশাসনের দায়িত্ব নেওয়ার পরে সে যদি আবার রিসার্চের দায়িত্ব নেয়, তাহলে আলটিমেট আমার মনে হয় যে সে কোনো জায়গাতেই কাজ করতে পারবে না নিজের পকেটের পুঁজি ভরানো ছাড়া। গবেষণা শুধুমাত্র তাদেরই দেওয়া উচিত যারা গবেষণায় পূর্ণকালীন মনোনিবেশ করতে পারবে। গবেষণা লব্ধ যে প্রজেক্টগুলো আছে সেগুলো তাদেরই প্রাপ্ত। শিক্ষকরা বলছেন যাদের গবেষণা বরাদ্দ দেওয়া হয়েছে তারা কোন মানদণ্ডে পেয়েছেন তা জানে না কেউ। ওনার সারাউন্ডিংসের ব্যক্তি যারা থাকলেন ওনারা পেলেন, আর যারা ভালো গবেষণা করে একটু দূরে থাকলেন ওনারা পেলেন না, জানলেন না। এটা আমার মনে হয় একটু বৈষম্য। এদেরকে অর্থ বরাদ্দ দেওয়ার মানদণ্ডটা কী ছিল সেটাও কিন্তু আমরা সাধারণ শিক্ষকরা অবগত নয়। বিশেষ করে একটি সংগঠনের যারা সক্রিয় কর্মী তাদেরকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষকরা গবেষণা করবেন এটাই স্বাভাবিক, এ নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই, এমন দাবি বরাদ্দ পাওয়া শিক্ষকদের। আর প্রশাসকরা বলছেন তারা প্রশাসক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তো যারা প্রপোজাল দিয়েছে তারাই মোটামুটি অলমোস্ট পেয়ে গেছে আর কি, এবং শর্ট টাইম ছিল, ফলে এটা পাবলিকলি এভাবে করেনি। আর এটা তো যেহেতু ডিসক্রিপশন, উনি যাকে মনে করে ফিট মনে করে তাকেই দিতে পারে। যে পারে সে সবই পারে, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধতে পারেন। সুতরাং সেক্ষেত্রে আমরা দেখি বহুজনকে আমাদের দেখা আছে যে শিক্ষকতার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন না। এটা সব টিচারের পক্ষে একভাবে সম্ভব কি না, তবে হচ্ছে যে আমার পক্ষে সম্ভব। বিশ্ববিদ্যালয়ের যে কোনো টিচারকে আমি চ্যালেঞ্জ করে দেব যে আমার চেয়ে বেশি কে লিখেছে। উপাচার্যের দাবি যেসব প্রশাসক গবেষণা বরাদ্দ পেয়েছেন তারা ভালো গবেষক। প্রস্তাবনাগুলোকেই আমি এন্ডোর্স করে যে প্রজেক্টগুলো গ্রহণীয় সেই প্রজেক্টগুলোতে আমি টাকা দিয়ে দিয়েছি। প্রশাসনের থেকে যারা একক গবেষণা এনাদের প্রত্যেকেরই কিন্তু এইসব ব্যাপার নিয়ে বহু আগে থেকে গবেষণার ট্র্যাক রেকর্ড আছে। বিশ্লেষকদের মতে গবেষণার জন্য প্রয়োজন গভীর অনুসন্ধান, সেজন্য প্রয়োজন চাপমুক্ত সময়। তাই একাধিক উচ্চপদে থাকা ব্যক্তি নয়, বরং পূর্ণকালীন গবেষকদের দেওয়া উচিত বরাদ্দ। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।